প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি, রোগের প্রতিকার, প্রতিরোধ, সেগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের সমাজের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আজকে আমরা কথা বলবো মাদকাসক্তি এবং মানসিক সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব, মনোরোগ বিশেষজ্ঞ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ উপস্থিত আছেন। মেজর ওহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, গতকাল আমি যতদূর মনে পড়ে বিশ্ব মাদক প্রতিরোধ দিবস ছিল, যেখানে একটা স্লোগান ছিল যে মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী সমাধান। তো আমরা যদি এটা নিয়ে শুরু করি যে মাদকাসক্তির মানে বাংলাদেশে এই সমস্যাটা কি অবস্থায় আছে? আপনারা তো সবসময় এই ধরনের রোগী দেখেন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার কল্লোল আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আছে দেশে বিদেশে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাদক যারা বাংলাদেশে, এটা সারা বিশ্বে মাদকাসক্তি এটা অনেক বেশি, এবং সেক্ষেত্রে বাংলাদেশের মতো যে অনুন্নত দেশগুলো যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, মানুষজন একটু পশ্চাৎপদ, সচেতন না, গার্জিয়ানশিপটা ভালো না, সেসব দেশে এটার পরিমাণ আরও বেশি। আমাদের দেশে 25 মিলিয়ন অর্থাৎ 250 লাখ লোক এই মাদকের সাথে মাদক নিচ্ছে, এবং এটা 14-15%। সেখানে তরুণ তরুণী, যুবক যুবতী, এদের সংখ্যাটাই হচ্ছে 90%, মানে টিনেজ গ্রুপটা 90%। শিক্ষিত অশিক্ষিত সবাই নিচ্ছে, হায়ার এডুকেটেড লোকজন 15%-এর মতো নিচ্ছে, তো এর মধ্যে ফিমেলরাও আছে। তো এর অবস্থা আসলে খুব ভালো না, কারণ আমি আমার নিজস্ব যে জেলায়, ওখানে দুটো মাদক সেন্টারে আমি কনসালটেন্সি দিই, সেখানে দেখলাম 14, 15, 16 ইয়ার্স এইজের যে ছেলেমেয়ে, ওদের সংখ্যা অনেক বেশি। তো এবং 10,000 কোটি টাকার মাদক আমদানি হয় বাংলাদেশে। মূলত ইয়ে হয় না, এটা চাষাবাদ কম হয় বলতে, গাঁজাটা কিছু চাষ হয়, এছাড়া সবটাই ইম্পোর্টেড, ইয়াবা বিশেষ করে এই যে বার্মার রুটে ঢোকে। 10,000 কোটি টাকা, যেটা একটা পদ্মা সেতু, যেটা ফার্স্ট টাইম বাজেট ছিল। তো এই অবস্থাটা খুবই ভয়ঙ্কর। বিগত 10 বছর ধরে শুনে থাকবেন যে আমাদের একদম সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বলছেন যে জিরো টলারেন্স, কিন্তু আসলে এই জিরো টলারেন্সের জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখি না, বাস্তবে এটার মিল নাই। এবং মাদক যারা নিচ্ছে তাদের পরিবারগুলো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে গাজীপুরে বাবা তার সন্তানকে কুশার দিয়ে মেরে ফেলছে। ছেলেটা বাইরে ছিল, দেশে সহ্য করতে না পারে, এবং মেরে আবার ওকে জড়াই ধরছে যে বাবা তুই আমাকে ক্ষমা করে দিস, আর বাচ্চা বলছে বাবা তুমি আমাকে বাঁচাও, আর মেরো না। আমরা জানি ঐশীর ঘটনা, যে মাহফুজ সাহেব, এসআই মাহফুজ সাহেব এবং তার ওয়াইফ দুজনকে মেরে ফেলছে, এবং ঐশী এখন জেলে। তো এরকম এইটা আমাদের জন্য কাঙ্ক্ষিত কোনো খবর নয় এবং সুখকর খবর না। স্বাধীনতার 52-53 বছর পরে আমরা আমাদের ইয়াং জেনারেশন, যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে, একটা সুন্দর দেশ গড়বে, তারা যদি মাদকে এরকম নিমজ্জিত হয়ে ডুবে যায়, তাহলে আসলে আমরা কি রেখে যাচ্ছি, এইটা আশঙ্কা, একটা আমাদের একটা ভয় কাজ করছে। মানে বোঝা যাচ্ছে যে আসলে মাদকাসক্তি আমাদের দেশে খুব গেড়ে বসেছে। এবার যদি আসি যে মাদক আসলে কোন কোন জিনিসগুলো মাদক, সেটা সম্পর্কে কি মানে ধারণা আছে কিনা আমাদের? যারা এটা মোটামুটি তো আমরা জানি, আমরা যারা, কিন্তু সাধারণ মানুষও জানে যে জিনিসগুলো আসলে নেশা করে, যে অল্টার্ড ব্রেইন বিহেভিয়ার করে, যে অল্টার্ড ব্রেইনের অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ করে দেয়। সাপোজ গাঁজা, অ্যালকোহল, তারপর মরফিন, প্যাথিডিন, ইয়াবা, এই সমস্ত অ্যাম্ফেটামিন থাকে ওর মধ্যে, তারপর কোকেন, যেটা আমাদের সব পাওয়া যায় না। এমনকি স্মোকিংয়েও তো কিন্তু আসলে এর মধ্যে আসে, কারণ স্মোকিংও আমাদের মাঝে মাঝে আমাদের চেঞ্জ করে, এবং একটা এডিকশন স্মোকিংও হয়। ওটার ডিপেন্ডেন্সিটা সাইকোলজিক্যাল। স্মোক না করলে তার টয়লেট হয় না, স্মোক না করলে পড়াশোনা করতে পারে না, স্মোক না করলে কনসেন্ট্রেশন পড়ে না। তার মানে কি, তার একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স ওখানে ডেভেলপ করে, ওইটা না হলে তো হয় না, এই কন্ডিশনিং হয়ে যায়। আর অন্যান্য যেগুলোর কথা বললাম, এগুলো তো একদম ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল দুইটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, যে ওইটা ছাড়া আমার চলে না। সারাদিন তার একটা টেন্ডেন্সি থাকে, হাউ ক্যান হি অর শি প্রকিউর দ্যাট সাবস্টান্স, কি ইয়াবা, কি ফেন্সিল, কি প্যাথেডিন। তো এই যে সারাদিন তার চিন্তাটা ওইখানে চলে যায়, তখন তার পড়াশোনা, তার একাডেমিক কাজ ফেলে দেয়, এবং তার জন্য একটা টাকা লাগে। ফলে সেই টাকাটা জোগাড় করার জন্য তাকে অনেক কিছু করতে হয়। একজন ধনীর ছেলে, সে গাড়ি নিয়ে একটা ভার্সিটিতে যাচ্ছে, প্রাইভেট ভার্সিটিতে, তার হয়তো টাকা আছে, সে এটিএম বুথ থেকে টাকা তুলতেছে, মা দিচ্ছে, বাবা দিচ্ছে, বিদেশ থেকে পাচ্ছে, বোনের কাছ থেকে। কিন্তু যে রিক্সাগুলো নিচ্ছে, যে কারণ বাজারে যে মিন্তি টেনে ও যে নিচ্ছে, তো ওর তো এক সীমিত টাকা,
ফলে ওকে অন্য কিছু চিন্তা করতে হচ্ছে। বলা হয় যে গড়ে 150 থেকে 500 টাকার মতো খরচ করে প্রতিদিন, যারা গরিব শ্রেণীর প্রতিদিন। আপনাকে একটু থামা, একজন দর্শক আছেন, একটু তার প্রশ্নটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। ওহাব স্যারের সাথে কথা বলতে চাই। জি জি। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন, শুনছি। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আমাদের দেশে মাদক সেবন এবং অ্যালকোহল সেবনের ব্যাপারটা কি 70-এর দশক থেকে বৃদ্ধি পায় নাকি 80-এর দশক থেকে? আর আরেকটা সম্পূরক প্রশ্ন, আপনি স্যার যেহেতু উইমেন মেডিকেল কলেজের সঙ্গে সম্পৃক্ত, নারীদের মধ্যে এর মাত্রা কি? অর্থাৎ এই অ্যালকোহল সেবন এবং মাদক সেবনের মাত্রা কি পুরুষের চেয়ে বেশি না কম? এবং অভিজাত শ্রেণীর নারীরাই কি বেশি এগুলো সেবন করেন কিনা জানালে খুশি হব। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এটা গ্র্যাজুয়ালি 70, 80 দশক, 90-এর দশক থেকে এটা খুব মানে জিওমেট্রিক প্রোগ্রেসিভ বেড়ে যাচ্ছে অনেক বেশি। এবং সেক্ষেত্রে যে আপনি অ্যালকোহলের কথা বলেন, অ্যালকোহল অভিজাত শ্রেণী তারা তো যেগুলো মনে করেন ইম্পোর্টেড যে অ্যালকোহলগুলো আছে সেগুলো নেয়, কিন্তু যারা চায়ের বাগানে কাজ করে অথবা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু দেশীয় যে মদ যেটা ওইটা সেবন করে। বা ওইটা খুব অনেক সময় দেখবেন যে অনেকে মিলে একত্রে খেয়ে ইনটক্সিকেন্ট হয়ে এবং 5-7 জন মারা গেছে, এরকম খবর আমাদের দেশে আসে। ইন্ডিয়ায় তো এগুলো খুবই বেশি হয়, এগুলো লোকালি মেড যে ইয়েগুলো মাদকগুলো। তো সেক্ষেত্রে এইটার পরিমাণটা আগের চেয়ে অনেক বেশি এবং এগুলোর জরিপ আছে, স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স আছে এবং এটা আমাদের দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, WHO এরা অনেক স্টাডি করেছে, আবার কিছু এনজিওরাও স্টাডি করেছে। তো ওগুলো স্টাডি আছে। আপনি যেটা বললেন যে উইমেন্স মেডিকেল কলেজে আমি পড়াই, তো ফিমেলরাও মাদক নিচ্ছে। তো ফিমেল যারা নিচ্ছে এরা এদের মধ্যে লোয়ার টায়ারের যারা তারা এক ধরনের নেয়, যারা আপার টায়ারের স্টুডেন্টরা ওরা গাঁজা নেয়, তারপরে ইয়াবা নিচ্ছে, তারপর ইনজেক্টেবল আপনার প্যাথেডিন নিচ্ছে। এবং এই ইনজেক্টেবল আপনারা জানেন যে ইনজেক্টেবল প্যাথেডিন যখন নেয় তখন এখানে থ্রোম্বোসিস হয়, গ্যাংগ্রিন হয় এবং এইডস হইতে পারে, ভাইরাল হেপাটাইটিস হইতে পারে, এই থ্রেডগুলো থেকে যায়, কার্ডিয়াক প্রবলেম হয়। সো এইটা কোনোটাই কাঙ্ক্ষিত নয় এবং এইটা আমরা যেহেতু আজকের দিনের মূলই হচ্ছে প্রতিরোধ, আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে থাকুন যে আসলে কী করলে পর আমরা আসলে প্রতিরোধ করতে পারবো। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জি, তো আপনি যেটা বলছিলেন যে এটার মানে যেহেতু অনেক টাকা, প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু প্রয়োজন হয় এবং বিশেষ করে নিম্নবিত্ত যারা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই টাকাটা জোগাড় করার জন্য তখন নানা ধরনের অনৈতিক কাজে যুক্ত হচ্ছেন, ক্রাইম করে, চুরি করে, ডাকাতি করে। এবং এমনকি নিম্ন টায়ারটা আমি ধনী শ্রেণীর ছেলেমেয়েদের কথাই বলি যে তাদের তো যে ধনী তারও তো টাকা একটা সীমিত টাকা আছে বা মধ্যবিত্ত পরিবার। আমরা তো অনেক সময় দেখি যে বড় বড় গাড়িতে করে ছিনতাই হচ্ছে এবং ওরা যখন ওর বাবা মার কাছে টাকা চায়, যখন মানে আমি কিভাবে বুঝবো যে এই ছেলেটা বা এই মেয়েটা মাদকাসক্ত? ও যখন টাকার পরিমাণটা বাড়িয়ে চাচ্ছে এবং দেখা গেল যে আগের যে ওর বন্ধু বান্ধবগুলো ছিল সেই পরিচিত মুখগুলো নেই, হঠাৎ করে কিছু নতুন ফেস ওর বন্ধু বান্ধব, অসময়ে বাসা বাইরে চলে যাচ্ছে। আগে যখন সে বাসায় ফিরতো এখন সে বাসায় ফিরে না, সন্ধ্যার পরে রাত করে বাসায় ফিরে, বাসায় ঢুকিয়ে সে তার রুমে চলে গিয়ে রুমটা লক করে দিচ্ছে, ওয়াশরুমে গিয়ে মুখের মধ্যে পানি দিচ্ছে, পারফিউম মারছে যাতে ওই গন্ধগুলো তার গায়ে না থাকে, সর্দির মতো হয়ে যাচ্ছে, রানিং নোজ হচ্ছে, বডিতে পেইন করতেছে, এপিটাইট লস হয়ে যায়, ক্ষুধামন্দ হয়, ওজন কমে যায়, আর ওই আপনার এবার একাডেমিক পারফরমেন্স ডিটোরিয়েট করে, পড়াশোনায় মন থাকে না। সো এইগুলো থেকে মানে অভিভাবকরা সতর্ক হবেন যে তার ছেলে মেয়ের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ সৃষ্টি হলো কিনা, এবং এই যে কথাগুলো বললাম, এবং বিশেষ করে টাকা পয়সা বেশি চাইবে এবং তখন বুঝতে পারবে যে তার যে সম্ভবত মাদকাসক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মাদকাসক্তিটা আমরা যে ভয় পাই কারণ হচ্ছে যে এটা নেশা। তো আমরা নেশাটা কেন ভয়ঙ্কর এবং কেন আপনার এটা দেখা যাচ্ছে যে আজকে যে যতটুকু নেশা গ্রহণ করছে কালকে সেটাও তার হচ্ছে না, তার চেয়ে বেশি গ্রহণ করতে হচ্ছে। যে টলারেন্স ডেভেলপ করে সে যে কোনো ইতি, আমরা যখন একটা এমনকি সেটা আমি একটু ফিজিওলজিক্যাল উদাহরণ দিই, টাকা পয়সার কথাই ধরি। আমার যখন আমি 2 রুমের একটা আমার অ্যাপার্টমেন্ট থাকে, তারপর যখন আমার একটু স্ট্রেস হয় তখন আমার একটা বড় বিল্ডিং দরকার, তারপর আরেকটা দরকার, কারণ ওইটা আমি রেজিস্ট্যান্ট হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই, তখন আমার একটু ভালো না হলে চলে। তদ্রুপ এখানেও কিন্তু যে আমি যখন
যে গাঁজার পরিমাণ যতটুকু নিয়ে আমার আজকে নেশা হচ্ছে, তৃপ্তি পাচ্ছি, প্লেজার লাগতেছে, অথবা ইয়াবা যদি আমি একটা নিয়ে তৃপ্তি পাই, তো নেক্সট ডেতে ফলোয়িং 1 উইকের পরে দেখা যায় আমার 2টা লাগবে বা 3টা লাগবে, এবং ওই রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, তখন তো আর বেশি যদি না নেয় তো ওই প্লেজারটা, প্রিভিয়াস প্লেজারটা সে পায় না, তো তখন সে বাড়িয়ে নেয়, বাড়িয়ে নিলে পর টাকা বেশি লাগে, আর টাকা বেশি লাগলেই তখন তার এই লোকগুলো তখন ছিনতাই করে, ডাকাতি করে, চুরি করে, এবং পারিবারিক একটা কলহের সৃষ্টি হয় ঘরের মধ্যে, ওই ছেলেটাকে বা মেয়েটাকে নিয়ে বাবা মার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং অন্য ভাই বোনরা তখন তাকে করে অ্যাকসেপ্ট করতে চায় না আগের মতো। তো এই পারিবারিক যে কলহটা সৃষ্টি হয়, দানা বাঁধতে বাঁধতে অনেক মহিলার মতো হয়ে যায়, মানে ক্যান্সারাস কন্ডিশন হয়ে যায় আর কি, যে এটা বিভীষিকাময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটা মানে মাদকাসক্তির সাথে মানসিক সমস্যার সম্পর্কটা কোথায়, বা কেন, মানে এটা মানসিক সমস্যা তৈরি করে কেন? মানসিক সমস্যা এই জন্য তৈরি করে, এই যে আমরা যে ইনটক্সিক্যান্ট যেটা নিচ্ছি, আরবিতে বলে এটা খামার, তো ইনটক্সিক্যান্ট, তাই না, বিষাক্ত জিনিস। তা আমরা জানি যে আমাদের যে ওষুধ আমরা খাই, সব ওষুধ কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, ব্রেনের যে ঝিল্লিটা থাকে ওই পর্দাটা ক্রস করে না, যে মেনিনজিসটা থাকে, কিন্তু এইগুলো অধিকাংশই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়, গিয়ে ওরা ব্রেনের যে নর্মাল অ্যাক্টিভিটি আছে এটাকে অল্টারেট করে দেয়, আমাদের যে ফিলিংস, জাজমেন্ট, ইন্টেলিজেন্স, মেমোরি, এটা সব এলোমেলো করে ফেলে একদম। মানে একটা সিডর হলে পর যেমন গাছপালা ভেঙে, ঘর বাড়ি ভেঙে টেঙে একদম পুরা টলার সহ নিয়ে এতে উঠে ফেলে, তদ্রুপ পুরা মানুষের এগুলো সব নৈতিকতা, নীতি, মানবিকতা সব চেঞ্জ করে ফেলে। তো চেঞ্জ করে ফেললে ওই ব্যক্তিটার ওই আগের ব্যক্তি থাকে না, সে পাশবিক একটা আচরণ তার মধ্যে সৃষ্টি হয়, সে আগের সুশীল ভদ্র ভালো মানুষটা থাকে না, মামা আসতো, খালা আসতো, তাকে জিজ্ঞেস করে না, পাইটা বাহন করে চলে যাচ্ছে, তখন তারা বলে হোয়াট ইজ দিস, তোমার ছেলেটা এরকম কেন করতেছে? তো তারা তো তখন জানে যে, তখন পর্যন্ত বলে না। এই জন্য যে এগুলো নিলে পর তখন যে মানসিক চেঞ্জটা এসেছে, যে অমানবিক হয়ে যায়, এই জন্য এটা ভয়াবহ জিনিস। আর ও আগের সেই সুস্থ মানুষটা থাকে না, কিন্তু মানসিক রোগও তো হয়, মানসিক রোগ হয়, কারণ ওই যে সাইকোসিস ডেভেলপ করে, কারণ এই সাইকোসিস যেটা মনে করেন কানের মধ্যে আইবিএস, এটা তো আমাদের যেমন সিজোফ্রেনিয়া, অন্য যে মানসিক রোগ হয় ওই এলাইক ফিচারগুলো হয়, লক্ষণগুলো খুব কাছাকাছি। এই জন্য আমরা বলি যে সে কি মাদকাকে নিল নাকি রোগটাকে হয়েছে, এটা আমরা কীভাবে বুঝবো? জিজ্ঞেস করি যে কখন থেকে সে মাদকটা নিচ্ছে, ওইটা তো ডিপেন্ড করতে হয় তার গার্জিয়ানদের উপর, ওই বা ওই ছেলের উপর। ওই যে মাদক সেবী তার কথা তো আমরা সবসময় বিশ্বাস করি না, তো গার্জিয়ান যখন বলেন তখন আমরা মিলাই যে আসলে হুইচ ওয়ান অ্যাপিয়ার ফার্স্ট, সে কি আগে মাদক নিয়েছে, যদি আগে মাদক নিয়ে তাহলে ওই সাবস্টেন্স ইনডিউসড সাইকোসিস বলি আমরা, বা মাদকের কারণে মানসিক রোগটা হয়েছে। তো সেক্ষেত্রে মাদক যদি তার বন্ধ করে ফেলে তখন দেখা যায় ওইটা ডিজিপিএর করে সমস্যাগুলো। আচ্ছা, যদি মানসিক সমস্যা হয় তাহলে ওষুধ না দিলে তার আগে আর ডিজিপিএর করবে না। তো দুইটা ক্ষেত্রেই আমরা ওষুধ দিই এবং ওষুধ দিলে ভালো হয়, কিন্তু যারা মাদক সেবী তারা যতক্ষণে না মাদক বন্ধ করছে ততক্ষণে তো তার ওইটা থেকেই যাবে। মাদকাসক্তির মানে আসলে কি চিকিৎসা করলে ভালো হয় কিনা, সেটা কি? চিকিৎসা হলে হ্যাঁ ভালো হয়, ডিপেন্ড করবে যে চিকিৎসাটা কখন শুরু হয়েছে। সে মাদক নিচ্ছে, মাদক নেওয়ার পর সে নিজেই সারেন্ডার করে যে আব্বু বা আম্মু আমার তো এক সমস্যা হচ্ছে, মানে ও যখন ওর বাবা মার সাথে খুব ফ্রি, এবং বাবা মা যখন বলে যে তোমার কী হয়েছে, তখন যদি বলে আমি এরকম গাঁজা বা ইয়াবা নিচ্ছি, কতদিন ধরে এতদিন ধরে নিচ্ছি, তখন ফার্স্ট টাইম তারা আসলে ট্রিটমেন্ট করলে এবং ওর যদি মোটিভেশন থাকে ভালো হওয়ার, তো এই সব ছেলে মেয়েগুলো খুব দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু 1 বছর 2 বছর 3 বছর যাদের হয়ে যায় ওই সব জায়গা থেকে ব্যাক করাটা একটু ডিফিকাল্ট। দেখা গেছে যে কোনো মাদক সেবীকে ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে গেছে, কিন্তু উইদিন 1 ইয়ার 60 to 70% আবার রিল্যাপস করে, একটা স্টাডি। তার মানে হচ্ছে যে এখানে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী একটা সেবার দরকার হয়। হ্যাঁ, যেহেতু দীর্ঘমেয়াদী, এখন আমাদের দেশের সমস্যাটা কোথায়, এই দীর্ঘমেয়াদী চিকিৎসা করা তো একজন গার্জিয়ানের পক্ষে সম্ভব না, এবং সে কিন্তু গার্জিয়ানকে কিছু দিচ্ছে না, দিচ্ছে শুধুমাত্র তাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করে দিচ্ছে যে আমার এই ব্রিলিয়েন্ট ছেলেটা নটরডেম কলেজের মতো কলেজে পড়ে, বুয়েটে পড়ে, সে মাদক নিল, হায় হায় আমার কি হলো, আমি কি পাপ করলাম। এটা তো পাপের বিষয় না, এটা তো একটা রোগ। তো এখন বাবা মার মধ্যে এটা নিয়ে একটা ঝগড়ার সৃষ্টি হয় যে তুমি ওর মেয়েটাকে বেশি আশকারা দিচ্ছ, সেখানে দেখা যাচ্ছে যে জিনিসটা কন্টিনিউ করা যায় না। আমাদেরকে বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো কথা বলবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছি মাদকাসক্তি এবং মানসিক সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব। বিরতির আগে আপনি বলছিলেন যে এটা চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে, সেখানে খরচেরও একটা বিষয় থাকে। তো এখন যেটা জানতে চাচ্ছি এটা হচ্ছে যে এই চিকিৎসাগুলো কোথায় পাওয়া যায়, সরকারি বা বেসরকারি, কোন জায়গায় গেলে এই চিকিৎসা পাওয়া যায়? ধন্যবাদ। এই চিকিৎসাগুলো সবাই কিন্তু মানে মানুষজন জানে না যে মাদকাসক্তি, সবাই মনে করে মাদকাসক্তি কেন্দ্রে যেতে হবে। শুধু আসলে মাদকাসক্তি কেন, আপনি আমাদের দেশের মানুষ সত্যি কথা খুবই অসহায়। আমাদের যে শারীরিক রোগ, ধর এখন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো এই পুলিশ প্লাজার সামনে, হওয়ার পরে ওই লোকটাকে নিয়ে যারা পেডেস্ট্রিয়ান আছে কোথায় যাবে, কোথায় জানে না, মানে এবং ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, আপনি দাঁড়ান, মানে যে নিয়ে যাবে তাকে ওখানে বসিয়ে রাখবে, তার অন্য কাজ আছে, তো সেই লোকটা ওখানে বসিয়ে রাখবে, তার ইন্টারভিউ নেবে যে কেন আপনি কীভাবে হলো। তো এই জন্য মানুষজন কিন্তু সব কিছুতেই খুবই অসহায়। তো এইটার ক্ষেত্রে মাদকাসক্তি যারা হয়, দেখি যে বাবা মা প্রাইভেট এবং সরকারি উভয় পর্যায়ে, আমাদের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে তেজগাঁয়ে, সরকারি, এবং রাজশাহীতে আরও কয়েকটা সেন্টার আছে, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আমাদের মাদকাসক্তি রোগী ভর্তি করে, এবং প্রাইভেট সেট আপেও যথেষ্ট পরিমাণে আছে। একটা সোকল্ড আছে রিহ্যাব সেন্টার, এগুলো মূলত যারা একসময় মাদক নিত রিকভারি ওরাই দেয়, এবং এইটার মান আসলে ভালো না। ওখানে কোনো সাইকোলজিস্ট থাকে না, সাইকিয়াট্রিস্ট থাকে না, আমাদেরকে হায়ার করে নিয়ে ওই মাদক সেন্টারটাকে শুধু অ্যাপ্রুভ করায়, তারপরে এদেরকে খোঁজ খবর করেন। এবং আমি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা আছে, আমি যে দেখব ওনাদের ইন্টেনশন খুবই ভালো। ওনারা যে এই সেন্টারগুলোকে কীভাবে মানসম্পন্ন করা যায়, আমি দু একবার গেছি, তো ওখানে এডমিট কার্ডের লোকজন আছে প্রশাসক হিসেবে, তো ওদের চিন্তা চেতনাটা ভালো, মানে তারা এটাকে স্টপ করে না দিয়ে তাদেরকে কীভাবে এই সেন্টারগুলোকে মানসম্পন্ন করা যায় সেভাবে তারা খোঁজখবর রাখে নিয়ে করেন। তো এই সেন্টারগুলোতে যেতে পারে, খুব মানে ওরা কম পয়সা নেয়, যেহেতু ডাক্তার থাকে না, নার্স লাগে না, এবং ওরা ওই রিকভারি দ্বারাই ওখানে একটা ওই ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে করে কি। তো যদি আপনি মানসম্পন্ন কোনো সেন্টারে যান, সেক্ষেত্রে আসলে একটু কস্টলি এবং অনেক দিন রাখতে হয়, 6 মাস 8 মাস 1 বছর, কিন্তু এটা 15 দিন 1 মাসের মধ্যেই নিয়ে আসে। তো 15 দিন 1 মাসের মধ্যে ডিটক্সিফিকেশন হইতে দিয়েছে। ডিটক্সিফিকেশন মিনস যে এই যে টক্সিক সাবস্টেন্স আছে এটা বডি থেকে বেরিয়ে যাবে, তখন কিছু শারীরিক সিমটমস যেগুলো থাকে, পাইলুরেকশন হয়, পেইন হয়, ইয়র্নিং হয়, বমি হয়, তো এইগুলো রিকভার হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এগুলো রিকভার করলে ডিটক্সিফিকেশন হয়ে যাবে, তখন তাকে সাইকোথেরাপি মোটামুটি দেখা যায় যে যখন একটু ভালো তখনই নিয়ে আসে। হ্যাঁ, মানে তখন কাউন্সিলিং করতে হবে, তাকে তো মোটিভেট করতে হবে যে নট টু টেক দ্য এই সাবস্টেন্স, তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে, শারীরিক যত ধরনের রোগ আছে সবই হয় তার, এমন কোনোটা বাদ যায় না। যারা ইনজেক্টেবল নেয় তাদের হচ্ছে, যারা ওরাল নিচ্ছে তাদের হচ্ছে, যারা এই ধোঁয়া নিচ্ছে, হ্যাঁ, নেজাল সেপ্টাম পারফোরেশন হয়ে যাচ্ছে, সব ধরনের ক্যান্সার হচ্ছে, বডির ইমিউনিটি কমে যাচ্ছে, তারপরে এইডস হওয়ার চান্স থাকে, ভাইরাল হেপাটাইটিস হওয়ার চান্স থাকে, কি হয় না, সব কিছুই হয়। তো বডি ইমিউনিটি যায় কমে। তো এই কথাগুলো তাদেরকে এতে নিয়ে বুঝিয়ে বলতে হয়, একটা খুব সুন্দর রেপোর্ট এস্টাবলিশ করতে হয়। এটা সময় সাপেক্ষ ব্যাপার, ওই সময়টা তো গার্জিয়ানরা দিতে পারে না, কারণ টাকা পয়সা লাগে বেশি, যারা গরিব তারা তো একদমই পারে না। আবার ওই যে মাদকাসক্তি নিরাময় সেন্টার যেগুলো আছে, ওখানে অনেক রোগী থাকে, কেয়ার গিভার কম, যারা করে সাপোর্টিভ যে লোকজন কম, জনবল কম থাকে। তো সেই সমস্ত কারণে একদম মানসম্পন্ন সেন্টারের খুবই অভাব। আমি মালয়েশিয়ায় গেছিলাম, যে ওখানে দেখলাম যে ওদের একটা সেন্টারে হিউজ খরচ, ওরা সোয়ানা বাত এইটা সেইটা, মানে ওখানে একটা 5 স্টার হোটেলের ফেসিলিটিস দেয়, দিয়ে সেখান যারা ধনী মানুষ আছে তো তাদের ছেলেদেরকে পাঠায়, এদের মেয়েদেরকে পাঠায়, কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব না। এই জন্য স্বল্প আয়ে যারা লোকজন আছে তাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে আমার ছেলে মাদক না নেয়। আমরা এটা থেকে ফেরানোর যে পথটা সেটা অনেক কঠিন। আমরা যে জুতো পরি কেন, যাতে আমার পায়ে ধুলো না লাগে, তো আমাদের সারা পথে কার্পেট বিছাই না, তখন মাদক সব জায়গায় ছড়াছড়ি করুক, ভেসে বেড়াক, কিন্তু আমি আমার সন্তানকে যাতে মাদক না নেয় সেই ব্যাপারে আমি তাকে করবো। এইটা একটা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে এই যে সিঙ্গুলার ইউনিট যেটা আছে তাদের এই জায়গাটাতে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ একবার নেওয়া শুরু করলে সেখান থেকে ফিরে আনাটা অনেক ডিফিকাল্ট। এই পথে যাবো কেন, আমি আমার সন্তানকে যদি ওই পথে না যাই, সেভাবে করে সন্তানদের সাথে একটু খোলামেলা কথা বলতে। আমাদের সময় যারা আমরা বাবা মাকে ভয় পেতাম বা তারও আগের সময়, সেটা না, এখন সন্তানদের সাথে সব বিষয়ে আলাপ করো, ঠিক আছে তুমি মোবাইল ব্যবহার করতে চাও করো, তুমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাও করো, কিন্তু এইটা করলে এই ভালো এই খারাপ, একটা ওকে ওর নিয়ন্ত্রণটা ওর উপরেই ছেড়ে দিতে হবে। আমরা করি কি, আমরা সন্তানদের নিয়ন্ত্রণ আমি নেই,
আমাদের যে আগেও 8 দিন মেডিকেল করেছে, চাকরি করেছে, এখন কুমু দিয়েছে, ওই মেয়েদেরকে নাকি মায়েরা খাইয়ে দেয় 4th ইয়ারে 5th ইয়ারের পরে। আমরা তাহলে তুমি যখন বিয়ে করবে তখন কী হবে? তখন তো শাশুড়ি খাইয়ে দেবে না, তখন তুমি কী করবা? এই জন্য ওদেরকে মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে, মানে সেলফ কনফিডেন্স, আমি আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে, এই ক্যাপাসিটিটা, এই ভালো মন্দ যোগ্যতাটা, চেনার যে ক্ষমতাটা সেটা বাড়াতে হবে। এবং এটা কিন্তু সম্ভব একটা ছোট বাচ্চাকে এই ক্ষমতা দেয়। এবং ছোট বাচ্চারা কিন্তু অনেক পোক্ত বাচ্চা কাচ্চা আছে যে না এটা সে নিজেই একটু বলতে আম্মু আমি এটা আমি করি। আচ্ছা, একজন দর্শক আছেন, একটা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল ডাক্তারের কাছে, জি। যে যারা ঘুমের ওষুধ খেয়ে নেশা করে, মানে দীর্ঘদিন ঘুমের ওষুধ, পাওয়ারফুল ঘুমের ওষুধ মাইলাম, মানে 50+ তার বয়স, সে কোনোভাবে এটা তার আচরণ মানে অন্য উল্টাপাল্টা কোনোভাবে ঠিক হচ্ছে না, এটার জন্য কি করণীয়, কি করতে পারি? কোনোভাবে সে এটা থামছে না, মানে সে খাচ্ছে। আপনার সাথে আমি একটা কোশ্চেন করি, আপনাকে প্রশ্ন করি। জি বলেন। সেটা হচ্ছে যে এই ঘুমের ওষুধ ছাড়া একে আগে অন্য কোনো নেশার মধ্যে সে আসক্ত ছিল কিনা? ধরেন ইয়াবা নেওয়া, গাঁজা নেওয়া, ফেন্সিল নেওয়া? এটা অনেক আগে, কি করতে জানি না, তবে সে 5-7 বছর যাবত সে মাইলাম খাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দিনেও খাচ্ছে, জি, দিনেও খাচ্ছে, রাতে জি। ঘুম শেষ হয়ে যায়, তার আচরণ খুবই ঠিক, মানে কি বলবো, মানে রুক্ষ, মানে অনেক কিছু মনে থাকে না, অনেক প্রবলেম, খুবই কোনো কথাই শুনছে না। উত্তেজিত। উনি কি অ্যালকোহল নিচ্ছেন? অ্যালকোহল নেন? না না না, কোনো কিছু না, শুধু ঘুমের ওষুধ? মাইলাম জি খাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। জি জি, ওকে। জি, দর্শক আপনাকে ধন্যবাদ। এবং আপনারা যারা অন্যরা শুনছেন, উনি একদম ট্রেড নেম বলে দিয়েছেন। তো যাই হোক, এটা মিডাজোলাম একটা ট্যাবলেট, এবং এরকম আরও আছে, ক্লোনাজেপাম আছে, এগুলো দিয়ে আসলে নেশা হয়। আমরা যারা চিকিৎসক, আমাদের উপস্থাপক উনি একজন রেন্ট সার্জন, তো আমরা জানি যে এই ওষুধগুলো আমরা খুব সতর্কভাবে ইউজ করতে হয়। আমরা যে ক্লোনাজেপাম বললাম, আমরা 2 সপ্তাহের বেশি আমরা দেই না, কারণ এদের নেশা হয়। এবং রুগীরা বলে যে স্যার ওই ওষুধটা দেন, ওইটা ভালো। তার মানে এটা খেলে পর তার ভালো লাগে, যে ভালো অতিরিক্ত ভালো লাগা, এটাই আমরা হতে দিতে চাই না। তবে আপনার হাজব্যান্ড যে ওষুধটা নিচ্ছে, আপনি ইমিডিয়েটলি কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, উনি অল্টারনেটিভ ওষুধ দেবেন, যে ওষুধটা খেয়ে ওনার ঘুম হবে কিন্তু ওইটা নেশা হবে না। এবং ওনাকে তো মানে বোঝানো হবে এটা যে ওনার পরিবারটাই তো তছনছ হয়ে যাচ্ছেন। আপনার কথা আমি বুঝতে পেরেছি যে উনি খুব রাগ করেন এবং ইরিটেবল হয়ে থাকেন, ইম্পালসিভ থাকেন। ওনার যে অফিস অথবা ওনার যে ব্যবসা, সেগুলো দারুণভাবে হ্যাম্পার হচ্ছে। অতএব অর্থনৈতিক ব্যাপারটাও পর্যদস্ত হচ্ছে, সন্তানদেরকে কোয়ালিটি টাইম দিচ্ছে না। অতএব আপনি ইমিডিয়েটলি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেন, অথবা আপনার কাছাকাছি যদি আপনি চিটাগাং হন বা ঢাকা হন বা কোনো ডিভিশনাল শহরে হন, আপনি সরকারি হাসপাতালেও দেখা করতে পারেন। মানসিক রোগ বিশেষজ্ঞদের সাথে ওনারা ভালো সমাধান দেবেন। এবং এটা কী ওটা বললো, আপনি ওনাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে, যেহেতু এই সমস্যাটা অনেক বড় সমস্যা না। জি, আরেকটা বিষয় হচ্ছে যে ঘুমের ওষুধকে একেবারে পুরোপুরি বাদ দেওয়া যায় না, মানে ঘুমের ওষুধ কি সবার কি প্রয়োজন হয়? না না না, ঘুমটা কি আসলে, আমরা তো সারাদিন কাজ করলে পরেই তো ঘুম আসার কথা। কিছু কিছু মানুষ স্মোক করে, তাদের ঘুম হয় না। কিছু কিছু মানুষের অনেক অ্যাংজাইটি থাকে, কোনো কোনো মানুষের ডিপ্রেশন থাকে, এই জায়গা থেকে অনেকের ঘুম হয় না। বিজনেস নিয়ে সমস্যা, বস অনেক কাজ দিছে, সেই কাজগুলো ওভারলোডে থাকে, সামনে পরীক্ষা, এই সমস্ত কারণে। তো ওগুলো যদি একজন মানুষ বোঝে যে আমার সামনে পরীক্ষা, তো আমি যতটুকু পড়াশোনা করছি আমি দিনে পড়বো, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পড়ি। আমাদের তো কোরআন শরীফ আছে রাতটা হচ্ছে আচ্ছাদনের, এটা বিশ্রামের সময়। তা আমি অলরেডি বলছি এটা বিশ্রামের সময়, আমি রাতটা জেগে পড়বো, এটা তো হলো না। তো এইটা ওইভাবে বুঝালে পরে এরা বুঝবে। কেননা আমরা যারা আসলে কিছু বিষয়ে জ্ঞান রাখি বা বিশেষজ্ঞ, আমরা ভীষণ রকমের টিপন, আমরা এই কথাগুলো বলি। যে আজকে আমি অনেক কাজ ফেলে আসছি, আপনারা ডাকছেন আসছি, আমাদের উচিত যারা এগুলো জানে না তাদেরকে জানানো। তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। কোরআন শরীফ বলছে না যে কুল হাল ইয়াস্তাল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আমি যেহেতু একটা জিনিস জানি, আমার দায়িত্ব হয়ে পড়ে এই কথাগুলো অন্য মানুষকে জানানো। বিশেষ করে এই যে ভদ্রমহিলা টেলিফোন করলেন, এবং এটা যদি উনি আরও আগে জানতেন তাহলে হয়তো উনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতেন। সেই জন্য আমাদের মাধ্যমে যারা এই মানে বিপদগ্রস্ত, তাদেরকে তথ্যগুলো জানান যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কী করতে হবে, কী করা যাবে না। তারপরেও কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু প্রাইমারিলি অনেক মানুষ উপকৃত হবে, তাই না? জি, আরেকটা বিষয় হচ্ছে যে এই যেহেতু বলা হয় যে মানে এইটা আপনিও বলছিলেন যে এটা ফিরে আসে, তো কেন ফিরে আসে? মানে মাদকাসক্তির এই বিষয়টা বারবার কেন মানুষ ফিরে যাচ্ছে, যে দেখা যাচ্ছে চিকিৎসা নিয়ে আবার কেন মাদক? নামটাই তো আসক্তি। মানে আসক্তি মানেই তো হচ্ছে যে
in spite of knowing the harmful consequences of the taking substances, he মানে has to বিপদ take it. জেনেও সে ওইখানে যাচ্ছে। সে জানার পর সে ওখানে যাচ্ছে, একটা অবসেশনের মধ্যে ডেভেলপ করে, এবং ওখানে না গেলে তার ভালো লাগছে না, কারণ ওইটা বলে যে এই ডোজটা নেওয়ার পর আর আমি নেব না, এবং তওবা করে বাচ্চার মাথায় হাত দিয়ে শপথ করে যে আমি আর নেব না, কিন্তু ঠিকই বিকেলবেলা বা রাতবেলা গিয়ে বন্ধুদের সাথে ওইটা নিয়ে ফেলে। তো সেই জন্য আমি বলছি যে এটা এই জন্যই ভয়াবহ যে তার কোনো নিয়ন্ত্রণ থাকে। একজন লোকের যখন অ্যাডাল্ট লোক, শিক্ষিত মানুষ, তার যখন ডায়রিয়া হয় তখন সে ওয়াশরুম পর্যন্ত যেতে পারে না, তার আগেই তার টয়লেট হয়ে যায়, কারণ সে চায় যে ওয়াশরুমে যেতে বা টয়লেটে যেতে, তার আগেই যে তার টয়লেট হয়ে যেতে, তার স্প্রিংটাই কন্ট্রোল থাকে না। তো এই জায়গাটা তো সেরকম, তার যে নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায়। সো তাকে আমরা মানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারি, ওই পরামর্শ দিতে পারি, ইনসাইটগুলো দিতে পারি, কিন্তু সে অনেকেরই এই নিয়ন্ত্রণটা আসে না। এই জন্য আমাদের প্রথমেই হবে যে যাতে মাদক কেউ না নেয়, এবং এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট। জি, তাহলে আপনি যেহেতু প্রতিরোধের কথা আসলে, আমরা একটু প্রতিরোধের বিষয়টা আলোচনা করি যে প্রতিরোধ কিভাবে করবে, আসলে একজন মানুষ কিভাবে প্রতিরোধ করবে বা পরিবার থেকে কিভাবে প্রথম প্রতিরোধ কথা হচ্ছে আমরা কীভাবে নিচ্ছি। আমরা প্রথমেই বলি যে নিচ্ছি আমরা এইভাবে যে এটা ভেরি ইজি অ্যাভেলেবল, সহজলভ্য, সর্বত্র পাওয়া যাচ্ছে। আপনি যে মুদির দোকান থেকে সিগারেট নিচ্ছে, ওই মুদির দোকানে আগে এটা পাওয়া যেত না, এখন এই দোকানে পাওয়া যায়, কেন ওদের এখানে লাভ বেশি, যারা বিক্রি করে তাদের এখানে অনেক বেশি লাভ। একটা সিগারেট বেচলে যদি 2 টাকা লাভ হয়, এটা বিক্রি করলে লাভ 200% বেশি। সো এটা রাখবে, এটা ওর ইন্টারেস্ট। 30 লাখ লোক বাংলাদেশে এই মাদক ব্যবসায়ীর সাথে যেহেতু 30 লাখ, এবং আমি আগেই বললাম যে 10,000 কোটি টাকা, মানে হিউজ অ্যামাউন্ট। তো এটা তো একটা ভিন্ন জগৎ। তো সেই জন্য প্রথমেই হচ্ছে যে এটা যাতে ইজি অ্যাভেলেবল না হয়, সেটা আবার কীভাবে করতে পারি। তো ইজি অ্যাভেলেবল না হওয়ার বিষয়ে তো আমাদের এখানে যারা আমাদের বর্ডার এলাকা দিয়ে যেহেতু ঢোকে, যারা বিজেপির লোকজন আছেন, এই জন্য আমি বিডিআর একসময় চাকরি করছি, তখন বিডিআর ছিল, তো একদম হেডকোয়ার্টারে চাকরি করছি, ডিএডিএমে ছিলাম। তো আমি মাননীয় মহাপরিচালককে আমি অনুরোধ করব, আমরা আইজিপিকে অনুরোধ করব যে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা যেন আরেকটু নড়ে চড়ে বসে, একটু অ্যালার্ট হয়, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে বলা হয়েছে যে জিরো টলারেন্স। তো আপনি তার কথা রাখেন, তার নির্দেশ শোনেন, এবং এটা যদি আপনারা করেন তাহলে আমাদের এই যে তরুণী কিশোরী ছেলেমেয়েগুলো বেঁচে যাবে। আমরা যে স্বপ্নের কথা বলি, যে বাংলাদেশের কথা বলি, যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আপনি যদি এইটা জারি রাখেন, কোনো মানে সাই বাংলাদেশ হয়ে যাবে, স্মার্ট বাংলাদেশ তো দূরে থাকবে, এবং হয়তো বাধ্য, কারণ এই ছেলেমেয়েগুলোই তো আগামী দিন আমাদেরকে পরিচালনা করবে। এরা এমপি হবে, মন্ত্রী হবে, তারা ভিসি হবে, তারা পিএইচডি নেবে। তো সেটা তো আর তারা পারছে না, তারা অঙ্কুরই বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই প্রতিরোধের ক্ষেত্রে এই সরকারি যে ইয়েটা আছে, রাষ্ট্র, এটা নাম্বার 1, এবং এইটাই 90%। এখন মনে রাষ্ট্র এটা করছে না, বা তার কি আমি আমার সন্তানকে জবাই করব? তা তো করবো না। তাই আমি আমার পারিবারিকভাবে আমার সন্তানকে কিভাবে তাকে এখান থেকে ফেরানো যায় সেটা আমি চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আগে যে কতগুলো কথা বলেছি, যে আমার ছেলে কোথায় যায়, কার সাথে মেশে, দেরি করে কেন আসতেছে, এবং সে দরজা লক করে কেন, এই কোশ্চেনগুলো তাকে থাকবে, এবং তার সাথে একটা ফ্রি অ্যাসোসিয়েশন দিতে হবে, মানে ওয়েল কমিউনিকেশন থাকতে হবে, যাতে সে নির্ভয়ে আমার কাছে সবগুলো কথা বলে। এবং এই কালচারটা আমাদের কমে গেছে, এই কালচারটা আবার বাড়াতে হবে। তাকে নিয়ে ঘুরতে যাওয়া, তাকে বিনোদনের সুযোগ করে দেওয়া, হেলদি বিনোদন যেটা আছে সেটা, তাহলে দেখা যাবে যে ওরা বাবা মার সাথে করবে। তাই পারিবারিক একটা ইয়ে আছে। আর ওই যারা এই ইয়াং জেনারেশন আছে তাদের কাছে যে তোমার নিজেকে, তুমি পৃথিবীতে একা এসেছো, তোমার নিজ দায়িত্বে তোমাকে চলতে হবে, এবং তোমার এই নৈতিক শক্তিটা যদি থাকে তাহলে আশা করা যে তুমি আর এখানে যাবে না। এই জন্য সমাজের যে কিছু দায় দায়িত্ব আছে, এটা নিতে ওদেরকে উৎসাহিত করতে হবে। আমরা যারা একটু মধ্যবিত্ত থেকে একটু উচ্চ মধ্যবিত্ততে যাই, তারা নিচের দিকে আমরা কখনো ফিরে তাকাই না। এই নিচে ফিরে তাকানোর অভ্যাস তৈরি করতে হবে। যখন একটা ছেলে কোনো ভালো কাজে নিজেকে নিয়োজিত করবে, যখন সে মানুষকে রিলিফ দিতে যাবে, কম্বল বিতরণ করতে যাবে, এই ফ্লাডের পর মানুষের কাছে গিয়ে দাঁড়াবে, কোরবানির গোস্ত বিতরণ করবে, এই লোকটার পক্ষে কিন্তু আর ওই নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা কম। আমি যখন 0 এক্সিস থেকে পজিটিভ দিকে মোটিভেশন থাকে, তখন তো আমি আর খারাপটা করবো না। আমি যখন বুঝবো যে এই অপচয় এটা একটা খারাপ কাজ, শয়তানের ভাই বলছে কোরআন শরীফে, তাহলে আমি এই অপচয় করবো না, এটা তো একটা অপচয়। তাহলে মানুষ খেতে পায় না, পড়তে পায় না, কাপড় নাই, একটা ঘর নাই, চাকরি নাই, আমি সেখানে টাকা পয়সা নষ্ট করে আমার নিজের ক্ষতি, দিস সাম সর্ট অফ সুইসাইড। কারণ একবার যখন মাদক নেওয়া শুরু করে, আলটিমেটলি সে খুব
আর্লি ডেথ হয় তার, তাহলে আমরা তো এটা করতে দিতে পারি জি, না। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন যে এখানে সবারই ক্ষতি এবং বিশেষ করে সুইসাইডাল একটা টেন্ডেন্সি। আমরা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়েও কথা বলবো মাদকাসক্তির সাথে, একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মেজর আব্দুল ওহাব। আমরা কথা বলছিলাম মাদকাসক্তি এবং মানসিক সমস্যা নিয়ে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এটা চিকিৎসা করলে ভালো হয় কি না এবং কীভাবে চিকিৎসা করা যায় এগুলো নিয়ে কথা বলছিলাম। এই সময় আপনি বলছিলেন যে মাদকাসক্তি এক ধরনের আত্মঘাত বা সুইসাইডাল একটা টেন্ডেন্সি, কিন্তু একই সাথে তখন আমার মনে পড়লো যে মাদকাসক্ত যারা থাকে তাদের কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিও বেশি থাকে বা তাদের এই অন্তর্ঘাত। জি, এটা কিভাবে হয়? মাদকাসক্তরা কিভাবে এই দিকে চলে যায়? একটা কথা হচ্ছে যে মাদকাসক্তির মধ্যে একটা গ্রুপ থাকে যারা মানসিক রোগে ভোগে, তারা মাদকাসক্তি করে। তাহলে মানসিক রোগীরা তো সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে, সিজোফ্রেনিক পেশেন্টের, অথবা যারা সিভিয়ারলি ডিপ্রেস থাকে তাদের। কিন্তু এছাড়াও শুধু মাদকাসক্ত যারা থাকে তারাও একটা পর্যায়ে গিয়ে তো বিষণ্ণ হয়ে যায়, কারণ তার বন্ধুরা সবাই বুয়েট থেকে পাশ করে, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বিসিএস অফিসে গেছে, সে কিছুই হইতে পারে না, সে আস্তে আস্তে ঘুরতেছে। পরিবারের বাবা মা তাকে হেট করে, ভাই বোনরা তাকে কদর করে না, এবং সে আইবি নিয়ে ডায়াবেটিস হয়ে গেছে। তো একসময় সে ফ্রাস্ট্রেটেড হয়ে তার মধ্যে ওই সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করতে পারে, আবার হোমিসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করে। সে দেখে যে বাবা মার জন্য তার কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে, সে সবসময় অন্যকে দোষারোপ করে। এরা কিন্তু নিজের দোষ নিজে খাইয়ে নিতে চায় না, এরা সবসময় অন্য লোকের উপর দোষ চাপায়। তখন যখন বাবা মাকে সে পছন্দ করে না, যদি বাবা মা তাকে টাকা দেয় নাই, ভাই বোনদেরকে পছন্দ করে না, তখন তার মধ্যে এই হোমিসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে আত্মীয় স্বজনকে মারতে পারে, অন্য কাউকে সে মারতে পারে। যেহেতু এরা আবার একটা গ্রুপ ক্রাইমের সাথে জড়িত হয়ে যায়, ওই যারা ক্রাইমের সাথে জড়িত হয়ে যায়, পলিটিক্যাল এর সাথে জড়িত হয়ে যায়, অথবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়, তখন তাদের মাধ্যমে যে কোনো ধরনের ক্রাইমই সম্ভব। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে এখন যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেছে, আমরা যে ওই আনার হত্যার কথা জানি, ওখানে গিয়ে দেখবেন যে মাদক আছে, সেক্স আছে। তো এই যে নেগেটিভ দিকগুলো, এটার একটার সাথে একটা লিঙ্কড, ওয়েল কানেক্টেড। এর সাথে আপনি দেখবেন দুর্নীতি, ঘুষ, ব্ল্যাক মানি, এগুলো জড়িত সবটা একটার সাথে একটা। কিন্তু আপনি যদি একটা জায়গাকে হাত দিতে পারেন, পরিচ্ছন্ন করতে পারেন, তখন অন্যগুলো দেখবেন যে ঠিক হয়ে আসছে। এই জন্য যারা মাদক নেয় তারা, যেহেতু আমি বললাম যে আগে তাদের কোনো জাজমেন্টাল ল্যাকিং হয়, কোনো হৃদয়ের জ্ঞান থাকে না, তখন সে অন্যদেরকেও মারে, আবার একটা সময় আউট অফ ফ্রাস্ট্রেশন সে নিজেও সুইসাইড করতে পারে। এটা টেন্ডেন্সি খুব। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে পরিবারের সন্তানদের সাথে বাবা মায়ের যে একটা যোগাযোগ স্থাপন করা, কথা বলা, বোঝানো, ভালো জিনিসগুলো বোঝানো, কিংবা এটা কোনটা ভালো মন্দ সেটার বিভেদ বোঝানো। কিন্তু আমাদের এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বাবা মা এবং বাচ্চাদের মধ্যে কিন্তু খুব একটা কথাবার্তা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। সবাই ডিভাইসে নিয়ে বসে আছে, সবসময় দেখা যাচ্ছে বাবা মা হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, বাচ্চারাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাচ্চারা নিজেরা কোনো খেলাধুলা করছে না। তো এই যে পরিস্থিতি, এই অবস্থায় সেই যোগাযোগের কীভাবে স্থাপন হবে? এটা আসলে আমি খুবই আশাবাদী সব কিছুতে। সেটা যখন নদীতে ভাটা হয়, তো কি শুধু ভাটাই হয়, জ্বর হয় না? অবশ্যই জ্বর হয়। তখন আমরা মনে করেন এই একটা অড সিচুয়েশন আমরা আছি, তো এখান থেকে আমরা গুড সিচুয়েশনে আসতে পারবো না। আমি যখন দেখছি যে আমি মোবাইল ব্যবহার করার কারণে আমার সন্তানরা দেখে দেখে এটি শিখছে, আমি মোবাইল ব্যবহার করবো না। 50 বছর আগে তো মোবাইল ছিল না, তখন কি মানুষজন পড়াশোনা করে, মানুষজন জ্ঞান অর্জন করে নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই, মানুষ ইনভেন্ট করে নাই, চাঁদে যায় নাই, মানুষ গেছে। তো কাজে এইটা খুবই অত্যাবশ্যক কোনো জিনিসটা, এটা একটা রিলেটিভ ম্যাটার, একটা আপেক্ষিক বিষয়। তো এইটার উপর নিয়ন্ত্রণ আনাটাই হলো জরুরি। সেক্ষেত্রে আমি সন্তানদের সাথে কথা বলবো। আরেকটা জিনিস হচ্ছে কি, যে বই তো কেউ এখন পড়ে না, গল্প, কবিতা, উপন্যাস, লেখা, এগুলোর মধ্যে আর মানুষজন নাই। ওই জায়গাটাকে কিছুটা স্পেস দিতে হবে। যারা গল্প লেখেন, কবিতা লেখেন, উপন্যাস লেখেন, নাটক তৈরি করেন, ওর মধ্যে মাদকের একটা, যা মাদক নেয় তার একটা চরিত্র নিয়ে আসা, এবং তাই যে দেখানো যে সে সবসময় পিছনে থাকবে, অপমানিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, তখন মানুষ ওইটা নিতে চাইবে না। আমরা কি একটা মুভি যখন দেখি, আমরা কি ভিলেনকে পছন্দ করি না নায়ককে পছন্দ করি? আমরা নায়ককে পছন্দ করি। এরকম একটা চরিত্র থাকে, ভিলেনের চরিত্র থাকে, তা আমরা সবসময় তাকে অপছন্দ করি, হেট করি। তো এরকম যারা মুভি তৈরি করবেন, নাটক তৈরি করবেন, যারা জার্নালিস্ট, তারা এগুলো লিখবেন, ইতিবাচকভাবে লিখবেন, যারা ভালো কাজ করতেছে। এবং এই যে আমি আইন প্রয়োগকারী সংস্থার কথা বললাম, কিছু মানুষ তো সবসময় খারাপ দিকে করে, এটা জার্নালিস্ট এগুলো ফাইন্ড আউট করবেন কোথায় কী হচ্ছে, এটা তাদের দায়িত্ব। আবার যখন মনে করেন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে যখন জাজদের কাছে যাবে, তারা ওখানে কারেক্টলি ভার্ডিক্ট দেবেন বা করবেন। তো কাজে সমাজের যার যেখানে যে দায়িত্বটা আছে সেটা রিলিজিয়াসলি
তাকে সেই দায়িত্বটা পালন করতে হবে, আদারওয়াইজ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। আমরা একটা জাহাজের কথা জানি যে একটা জাহাজের নিচতলার লোকেরা উপরতলায় পানি আনতে যাচ্ছিল, উপরে পানি আছে, তো তারা ডিস্টার্ব ফিল করছে, বলছে না আমরা পানি দেবো না। এখন ওই নিচতলার লোকরা যদি জাহাজ সিদ্ধ করে নিচ থেকে পানি নেয় আর উপরতলার লোকজন বসে থাকে, বাধা না দেয়, তো সবাই যেমন ক্ষতিগ্রস্ত হবে, জাহাজটা ডুবে যাবে। এখানে আমার সন্তান বিদেশে আছে আর আমি মনে করলাম এটা আমার কি দরকার, অত আমি গ্রাম থেকে চলে আসছি, এখন তো আমার গ্রামে যাওয়ার দরকার নেই। আমাদের এটা ছোট্ট একটা দেশ, 17 কোটি মানুষ, আমরা সবাই সহযোগী হব এবং সকলের পেইন এটা বুঝবো। ওরকম একটা অনুভূতি থাকলে আমরা সবাই বেঁচে যাবো, আদারওয়াইজ আমরা কেউই বাঁচবো না। ওই জায়গাটাতে আমাদের আসতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনি বলছেন যে এখানে রাষ্ট্রের ভূমিকা আছে, সমাজের ভূমিকা আছে, পরিবারের ভূমিকা আছে, কিন্তু সবশেষে যেটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত যে হচ্ছে সে তো আসলে আমার ভাই বা আমার বোন বা আমারই কেউ, তাহলে দায়টা তো শেষ পর্যন্ত ব্যক্তিরই পড়ছে না। দায়টা যদি কেউ আপনি দায় না নিতে চান, আমি এখন এখান থেকে অনুষ্ঠান শেষ করে লিফটে নামতে গিয়ে যে আটকা পড়ি, আপনারা যদি বলেন যে উনি এই সময় নামতে গেছেন কেন, আটকা তো পড়বেনি, আপনাকে আমাকে রেস্কিউ করার চেষ্টা করলেন না, তাহলে এটা তো হলো না। কারণ আপনাদেরই অনুষ্ঠানে আসছি, আপনাদেরই লিফট, আপনারা দায় নিচ্ছেন না। তো দায়টা কিন্তু সকলের, মূলত রাষ্ট্রের আসলে। কারণ একটা ব্যক্তি ও রাষ্ট্রের প্রোডাক্ট, রাষ্ট্রের সম্পদ, 17 কোটি মানুষই রাষ্ট্রের সম্পদ। আপনি যেটা বললেন যে যেই পরিমাণ মানুষ, আপনি বললেন 250 মিলিয়ন, যদি এরা 10 ভাগের 1 ভাগও হয়, 25 মিলিয়ন, তাহলে 25 মিলিয়ন মানুষ যদি এটাতে আক্রান্ত হয়ে থাকে, তো তারা তো, এবং তাদের 90% হচ্ছে সবচেয়ে প্রোডাক্টিভ গ্রুপ যেটা আপনার রাষ্ট্রের, তারা যদি এরকম মাদকাসক্ত হয়ে পড়ে থাকে, তাহলে তো সেটা তো একটা ফিনান্সিয়াল বার্ডেনও তো, তারা ফিনান্সিয়াল বার্ডেন, এবং এটা তো রাষ্ট্রের অ্যাসেট, এবং এরাই তো কাজ করবে, এরাই তো সব রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরাবে। তারা যদি এরকমভাবে এইটা মাদক নিয়ে পড়ে থাকে, কোনো প্রোডাক্টিভিটি না থাকে, তখন আপনি বিদেশ থেকে লোকজন নিয়ে আসবেন, হায়ার করে নিয়ে আসবেন, এদের এমপ্লয়মেন্ট হবে না, ওদের এমপ্লয়মেন্ট হবে। হ্যাঁ, আপনি শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, ভারত থেকে লোক আনবেন, তারা আমাদের পরিচালনা করবে, বিভিন্ন অর্গান পরিচালনা করবে। ইতিমধ্যে তো শুরু হয়ে গেছে। তো কাজেই এই বিষয়গুলোতে সরকারকে প্রচণ্ড রকমের আন্তরিক হইতে হবে, এবং সরকার বলতে তো আসলে যারা আমরা বিভিন্ন চেয়ারে বসে আছি, তা আমাদেরকে আমাদের স্ব জায়গা থেকে এই ইতিবাচক ভূমিকাটা রাখতে হবে, এবং রাখলে এটা এখান থেকে ব্যাক করা খুব কঠিন কাজ না, কোনো মানে খুবই ইজি। যে যদি বললাম রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে, যারা মনে করেন এই যে বিজিবির কথা বললাম, পুলিশের কথা বললাম, তাদের ভূমিকা যদি রাখে, আমরা গার্জিয়ান হিসেবে যদি আমরা একটু অ্যালার্ট হই, বিভিন্ন ডিসি এসপি যারা রয়েছেন এবং যারা টিচাররা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, ইমাম সাহেবদের একটা ভালো ভূমিকা আছে। মসজিদে গেলে শুধুমাত্র মুসুল ইসলামের লাঠির গল্প না শুনে, সাপের গল্প না শুনে, বাস্তব যে জিনিসগুলো হচ্ছে এখানে আমরা কীভাবে ব্যাক করতে পারি। সূরা মায়েদের একটা আয়াত আছে এই ব্যাপারে, মাদকের ব্যাপারে বলছে, ওটা বলছে খামর, যে কীভাবে এটা যারা করবে তারা, এটা একটা শয়তানি কাজ, এবং এখান থেকে যারা বিরত, মানে যারা পরিত্রাণ পাবে তারা লাভবান হবে। তো এই আয়াতগুলো বলে মানুষকে এখান থেকে ফেরানো সম্ভব, বুঝাবে যে এটা একটা ক্ষতিগ্রস্ত করে মানুষের শরীর, এবং শরীরটা কি, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আমি তো এটাকে ইচ্ছা করলেই আমরা কিল করতে পারি না, আত্মহত্যা করতে পারি না। তো সেটা তো আমি এই জায়গাটা তুমি হাতে নিচ্ছি। কাজে মসজিদে যখন যাবে, মন্দিরে যখন যাবে, প্যাগোডায়, গির্জায় যখন যাবে, তাদেরকে এই পুরোহিতটা বুঝাবেন, টিচাররা বুঝাবেন, এবং ক্লাব থাকতে পারে। এবং এইটাও একটা সমস্যা, মানে আমাদের যে হেলদি যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো বন্ধ হয়ে গেছে, কোনো খেলার মাঠ নাই, ছেলেমেয়েরা এখন মোবাইলের মধ্যে বসে ওখানে বসে গেম খেলে। সার্বিকভাবে এই মানে সবকিছু মিলিয়েই আসলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর থেকে বের হতে হলে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে, এবং এই সম্মিলিত প্রচেষ্টা যে ড্রাইভিং সিটে থাকবে গভর্নমেন্ট। জি, অধ্যাপক আব্দুল ওহাব, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অনেক কিছু আমরা জানলাম আপনার কাছ থেকে মাদকাসক্তি সম্পর্কে। আজকে শেষ করতে হচ্ছে আসলে। ঠিক আছে, প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন সবাই।